ভারত চীনের টানাটানিতে ঝুলে আছে তিস্তা মহাপরিকল্পনা, থমকে মোংলা বন্দর সম্প্রসারণের কাজও। কূটনৈতিক বিচক্ষণতায় প্রকল্প বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। কেন আসছেন এখানে? কে আসছে? কেন বাচ্চাকে নিতে? সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে অবাধে ব্যবহার, প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে জমা হয় না পরিবহন পুলে, গাড়ির প্রকৃত সংখ্যাও জানে না অধিদপ্তর। এবার 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতারক, চট্টগ্রামের খাতুনগঞ্জে 38 বছরের ব্যবসায়ীদের হাজার কোটি টাকা লোপাট, অবৈধ ডিওর কারণেই থামছে না প্রতারণা, দাবি পুলিশের। কুশিয়ারার পানিতে ভাসছে জকিগঞ্জ, সিলেটে কেন্দ্র ডুবে থাকায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা, উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। ভারত চীনের টানাটানিতেই যেন ঝুলে আছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে সমাধান চান আন্দোলনকারীরা। মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল, তিস্তা ফুলে ফেপে ওঠা মানেই বসতভিটার ভাঙন আর একটু একটু করে নদীর তীর থেকে জনবসতি সরে যাওয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত 40 বছরে মূল প্রবাহের 3 থেকে 4 কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা। ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা। রান্নাবান্না এই মাছের উপরে করতেছি, আমরা কোনো রকম জীবনটা নিয়ে বাঁচি আছি। বিছনাত ঘুম পারবে না, পাইনি হলে আস্তে খালি কোনো রকম হাঁটাহাঁটি চলাফেরা করেছে, চোখে তো দেখিনি। আমরা কোনো তেরান কিছু চাই না, আমরা নদী শাসন চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। ভূরাজনৈতিক নানা সমীকরণ ভেদ করে একই প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী হয়েছে চীনও। এই নদী গবেষকের মতে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ঝুলে থাকা প্রকল্পটির ইতি টানা জরুরি। চীন করুক, ভারত করুক কিংবা দুই দেশ একসাথে করুক, এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি। অধিকার কর্মীদের মতে চীন ভারত তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে সমন্বয় করবে সেটি দ্রুত পরিষ্কার করার সময় এসেছে। না হলে এই প্রকল্প ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে সেটিতে আবারও ভাটা পড়বে। ভারত কোন পাঠে কাজ করবে এবং আর সমগ্র এই কাজটি কিভাবে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। এটা পরিষ্কার হলেই এই উত্তর জনপদের মানুষ নতুন করে ভাবনা দেখবে এবং নতুন করে স্বপ্ন দেখবে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে তিস্তা সমাবেশের ডাক দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হলেও শুরুই হয়নি কাজ। বন্দরের 6টি জেটি বাংলাদেশ, ভারত ও চীনের করার কথা। 1 জুলাই প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও জানা গেছে অন্য বড় প্রকল্পের মতো ভারত ও চীনের টানাটানির কারণে থমকে আছে কাজ। তবে বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে সরাসরি মন্তব্য করতে নারাজ। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামো সুবিধা না বাড়ায় ক্ষতি হচ্ছে তাদের। আর কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে বিচক্ষণতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। মোংলা বন্দরকে বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর হিসেবে গড়ে তুলতে 2023 সালের সেপ্টেম্বরে একটি প্রকল্প পাশ হয় একনেকে। যে প্রকল্প অনুযায়ী 6টি নতুন অত্যাধুনিক জেটি তৈরি করার কথা রয়েছে এই মোংলা বন্দর ঘিরে। অথচ গত 11 মাসেও সেই প্রকল্পের কোনো কাজের অগ্রগতি হয়নি। 4,283 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল এবছরের 1 জুলাই থেকে। সময় পার হয়ে গেলেও এখনও কাজ শুরু হওয়ার কোনো লক্ষণ না থাকায় ক্ষিপ্ত বন্দরের ব্যবসায়ীরা। বন্দরের ড্রাফট 8 থেকে 10-এ নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করতে হবে, পাশাপাশি জেটি সংখ্যা বাড়াতে হবে এবং প্রাইভেট ডিপো বাড়ানোর জন্য এবং পারমিশন দেওয়ার জন্য বন্দরের চেয়ারম্যানকে নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের স্বার্থে 100% নিরাপত্তার সকল ব্যবস্থা করতে হবে। গত সেপ্টেম্বরে পাশ হওয়া প্রকল্প ঘিরে হঠাৎ এবছরের জানুয়ারির পর পাল্টে যায় দৃশ্যপট। প্রকল্পটি আবার যাচাই বাছাই করতে বলা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ে। আটকে যায় বন্দরের উন্নয়ন মহাপরিকল্পনা। সবশেষ যাচাই বাছাই করে ফের মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কবে এই প্রকল্প পুনরায় একনেকে পাশ হবে সেটা বলা যাচ্ছে না।
এটা এখানে গেছিল, পরে আবার আরো কিছু তথ্য চেয়ে আমাদের কাছে পাঠালো, তথ্য দিয়ে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় আছে না, তারা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। এটা তো আর আমাদের মন্ত্রণালয় তো আমাদের উপরে, তাই না? সরকার চাইছে নতুন 6টি জেটি নির্মাণ করবে বাংলাদেশ, ভারত ও চীনের 3 কোম্পানি দিয়ে। এরই মধ্যে চীনা একটি কোম্পানি চ্যানেল ড্রেজিং এর কাজ অর্ধেক শেষ করেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পটিও তিস্তা প্রকল্পের মতো চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে প্রকল্পগুলোর বন্টনও কৌশলের সঙ্গে করতে হবে সরকারকে। দুটো জেটি দেওয়া হয়েছে চীনা কোম্পানিকে, দুটো জেটি দেওয়া হয়েছে ভারতীয় কোম্পানিকে এবং দুটো জেটি আমাদের দেশি একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। কিছু কথা শোনা যাচ্ছে যে এক পক্ষ চাচ্ছে যে সবগুলো কাজ তারাই করবে, অন্যদের কাজ আর দরকার নাই বা এরকম, তো সেরকম একটা চাপ আছে, সেরকম একটা লবিং আছে, এরকম মনে হচ্ছে। তো সেইটা আমি মনে করি যে সরকার যখন একবার সিদ্ধান্ত নিয়ে নেয় সেখান থেকে সরে আসাটা খুবই অসম্মানজনক। সবাইকে কিছু না কিছু দেওয়ারও একটা সুযোগ হয়েছে। একজনকে সব দিয়ে দিলে আমরা বিভিন্নভাবে একটা বাধা পড়ে যাব, আমরা সেখানে না যাওয়াই ভালো। মোংলায় এখন একসঙ্গে 47টি জাহাজ নোঙর করতে পারে। প্রকল্প বাস্তবায়ন হলে জাহাজ আসবে কয়েক গুণ বেশি। টার্মিনালে কন্টেনার ওঠানামার পরিমাণও বাড়বে কয়েক গুণ। প্রশ্ন হলো 2027 সালে যে কাজ শেষ হবার কথা সেটা তো এখনো শুরুই হলো না, তাহলে স্মার্ট মোংলা বন্দর হবে কবে? তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, বাগেরহাট। বর্ষায় পাহাড় প্রকৃতির অপরূপ সাজ, প্রাণ ফিরেছে ঝর্ণায়। রাঙামাটির প্রাণ প্রকৃতি নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর গৌরব টাকার অঙ্কে বিবেচনাযোগ্য নয় বলেও জানান সরকার প্রধান। শুক্রবার বিকেলে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান। জানান, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর দমানো যাবে না। বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2022 সালের জুনে ঘুচে যায় 100 বছরের ব্যবধান। ঘটা করে চালু হয় সমৃদ্ধির দক্ষিণা দুয়ার খ্যাত বহুল প্রত্যাশিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতিচ্ছবি পদ্মা সেতু। এরপর থেকে প্রমত্তা পদ্মায় জল গড়িয়েছে অনেক, তবে দ্বিখণ্ডিত দুই পাড় এখন উচ্চ গতির বহুমাত্রিক সোপানে সংযুক্ত। ঠিক 2 বছর আগে সেতুটি যেখান থেকে উদ্বোধন করা হয়েছিল, প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপনীতে শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়াতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের উপস্থিতিতে কিছু সময় চলে সাংস্কৃতিক পরিবেশনা, থিম সঙ্গীতে নাচেন শিল্পীরা। শুভেচ্ছা স্মারকে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। বিকেল 5টার পর বক্তব্য দেন সরকার প্রধান। তাঁর আক্ষেপ, দেশ থেকেই বিরোধিতা হয়েছিল সেতু নির্মাণের, যাতে দমে যায়নি বাংলাদেশ। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না, আমি আর দেখা করি নাই। দেশি বিদেশি ষড়যন্ত্র আর জ্ঞানী বুদ্ধিজীবীদের নারাজি সত্ত্বেও শুধু সাধারণ মানুষের সাহসে, সমর্থনে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেন প্রধানমন্ত্রী। মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে, আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশ্বে নতুন ভাবমূর্তি গড়েছে বাংলাদেশ। তাই এটি টাকার অঙ্কে বিবেচ্য কোনো স্থাপনা নয় বলেও জানান সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে
অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সবকিছু উপেক্ষা করে চ্যালেঞ্জিং এই প্রকল্পের সফল বাস্তবায়ন অপ্রতিরোধ্য গতি দিয়েছে পুরো জাতিকে, যা বহমান থাকবে পদ্মার স্রোতের মতো করেই। দক্ষিণাঞ্চলের সঙ্গে পুরো দেশকে বহুমাত্রিক পথে সংযুক্ত করতে পদ্মার উত্তাল জলরাশির ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন আজ পূর্ণ বাস্তব। অগণিত বৈরিতা আর বিরুদ্ধ স্রোত ঠেলে এই প্রকল্পটির সফল সমাপ্তির অনুষ্ঠানে এসে সরকার প্রধান বললেন, এটি শুধুমাত্র যোগাযোগ স্থাপনাই নয়, এই স্থাপনাটি হার না মানা বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আগামী দিনে পথরেখায় পথ দেখাবে নতুন প্রজন্মকে। দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ। এদিকে মাওয়া থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আজ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবির রূপলের রিপোর্ট। নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার সন্ধ্যা ৬টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া। পরে সন্ধ্যা ৭:৩০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনসাধারণ সফলভাবে চ্যালেঞ্জিং এই প্রকল্প বাস্তবায়নে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যাকে। শুধু গোপালগঞ্জ নাই, তথায় দক্ষিণবঙ্গের মানুষ আজকে আবেগে, উৎসাহে, উদ্দীপনায় উৎফুল্লিত। এবার যে সফলতা নিয়ে আসছে, এটা আমাদের জন্য যে কত বড় গর্বের বিষয়, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা এক নজর দেখার জন্য এই মহিলারা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে আছি। এটাতে আমাদের গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ভিন্ন আনন্দ যোগ করেছে। আমরা সবাই অনেক উৎফুল্ল। আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছেন, আমাদের ঘরের নেত্রী, আমাদের মানুষকন্যা শেখ হাসিনা আসছেন। শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবির রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি অবাধে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে সরকারের কতগুলো গাড়ি আছে তার সঠিক সংখ্যাও জানে না অধিদপ্তর। পরিবহন পুল বলছে মোট সরকারি গাড়ির মাত্র 10% সরবরাহ করে তারা, বাকি 90% বিভিন্ন উন্নয়ন প্রকল্পের। তবে উন্নয়ন প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে গাড়ি জমা হয় না পরিবহন পুলে। বাবুল হোসেনের ছবিতে আতিকুর রহমান তমলের রিপোর্ট। বেইলি রোডে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় নো পার্কিং জোনে সকাল থেকে একটি সরকারি গাড়ি এসি চালিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কৃষি। কে আসছে? কেন বাচ্চাকে নিতে? বাচ্চাকে স্কুলে নামিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির এসি চালু রেখে ড্রাইভারদের এই অপেক্ষা নিত্যদিনের। সেটা কোন মন্ত্রণালয়ের গাড়ি? কোন স্যারের গাড়ি এটা? কেন আসছেন এখানে? বাচ্চা নিতে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মলের মতো একই চিত্র কারওয়ান বাজারেও। 3 জুলাই বুধবার সকালের চিত্র এটি। যেসব সরকারি অফিস কারওয়ান বাজারে নয়, সেসব অফিসের সরকারি গাড়িও বাজার করতে হাজির হয়েছে এখানে। কেন আসছেন এখানে? বাজারে আসছে। স্যার নিজে আসছে নাকি কর্মচারী গেছে? স্যার নিজে। আজ কোনো অফিস নাই? অফিস করে আসলো। এখন কয়টা বাজে? বেলা। আমি ছুটি নিয়েছে, তো কাজ না থাকলে বছরে বলে আসে। এভাবেই সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহৃত হচ্ছে পারিবারিক কাজে। তবুও এর একটি ব্যাখ্যা দেওয়া যায় যে গাড়িটি বসে নেই। কিন্তু আমরা জানতে চাই বাংলাদেশ সরকারের কতটি গাড়ি রয়েছে এবং সেই গাড়িগুলোর কতটি অকেজো এবং কতগুলো সচল রয়েছে। সেই সংখ্যা জানার জন্য আমরা এখন যাব সরকারি পরিবহন পুলে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরও সারা দেশে সরকারি অফিসে যানবাহন সরবরাহের কাজটি করে সরকারি যানবাহন অধিদপ্তর। এই ভবনের 3 তলা পর্যন্ত পুরোটাই অচল গাড়ির আস্তানা।
তথ্য অধিকার আইনে আবেদন না করলে তথ্য দেবে না এই অধিদপ্তর। আবেদনের পর জানা গেল এখান থেকে সারা দেশে সরবরাহ করা যানের সংখ্যা মাত্র ২৫০০। এর মধ্যে অচল গাড়ির সংখ্যা ৬৩, বাকিগুলো সচল। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তারা তবে এত গাড়ি পাচ্ছেন কোথায়, যা দিয়ে ব্যক্তিগত কাজে পরিবারের চাহিদা মেটাচ্ছে? নথি বলছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগ নিজেদের চাহিদা অনুযায়ী সরকারের টাকায় গাড়ি কিনে থাকে। আবার উন্নয়ন প্রকল্পের শুরুতেই কেনা হয় নতুন নতুন গাড়ি। নিয়ম হলো প্রকল্প শেষ হওয়ার পরই এসব গাড়ি জমা হবে পরিবহন পুলে। কিন্তু বাস্তবতা বলছে প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু গাড়ি জমা হয় না। গত 5 বছরে পরিবহন পুলে উন্নয়ন প্রকল্পের গাড়ি জমা হয়েছে মাত্র 150টি। যদিও গত 5 বছরে শুধু উন্নয়ন প্রকল্পের জন্য 50টি মন্ত্রণালয়ে কত হাজার গাড়ি কেনা হয়েছে সেটি জানে না পরিবহন পুল। বর্তমান প্রেক্ষাপটে গাড়িগুলো যদি তারা জমা দেয় আমাদের কাছে, তাইলেই আমরা নিতে পারি। অন্য কোনো মেকানিজম আমাদের হাতে এই মুহূর্তে নাই যেটা দিয়ে আমরা তাদেরকে বাধ্য করতে পারি গাড়ি আমাদের কাছে জমা দেওয়ার জন্য। সাবেক আমলারা বলছেন, অচল গাড়িগুলো নিলামে বিক্রি বা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া উচিত। এতে করে সরকারের যেমন রাজস্ব বৃদ্ধির সুযোগ থাকে, তেমনি গাড়িগুলো কাজে লাগতে পারে। সস্তায় পরিবহন করতে পারে তাহলে তো মানুষের উপকার হয়। আমরা দেখি কক্সবাজার এলাকায় বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় চাঁদের গাড়ি বলে, তো এগুলো তো চাঁদের গাড়ি তো আরও পুরনো ওইগুলো, তাহলে এগুলো কেন ব্যবহার হবে না? পাশাপাশি সকল মন্ত্রণালয়ের সব ধরনের গাড়ি হিসেবে দায়িত্ব পরিবহন পুলের উপর ন্যস্ত করা গেলে অচল হিসেবে দিনের পর দিন কোটি টাকার গাড়িগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বেশি দামে পণ্য কিনে ব্যবসায়ীদের আস্থা অর্জন। পণ্য না দিয়ে 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজিম নামে এক ব্যবসায়ী। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত 38 বছরে এভাবেই ব্রোকারদের কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে ভারত, মালয়েশিয়া ও কানাডায় পালিয়ে গেছেন অন্তত 100 ব্যবসায়ী। অবৈধ ডিও ব্যবসার কারণেই এমন প্রতারণার ঘটনা নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি পুলিশের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 মাস ধরে নাজিম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী অন্তত 22 জন পাইকারের কাছে 61 মেট্রিক টন এলাচ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে নগদ 25 কোটি টাকা। এছাড়া তার কাছে অন্যান্য ব্যবসায়ীর আরও অন্তত 25 কোটি টাকা পাওনা রয়েছে। ব্যবসায়ী নাজিম লাপাত্তা হওয়ার পর থেকে ভাই ভাই সিন্ডিকেটের মমতাজ, এসকে ট্রেডিংয়ের কফিল, আলমামুন ট্রেডার্সের মোহাম্মদুল্লাহ এবং কেএম ট্রেডার্সের আবু তৈয়ব খাতুনগঞ্জে আসছে না। তাদের কাছেও ব্যবসায়ীদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে। যারা টাকাটা মেরে গেছে অধিকাংশ লোক এবার সব ফ্লোডিং, এবং যারা নতুন নতুন ব্যবসায়ী আসছে ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে। 1986 সালে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যান বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী। সে থেকে শুরু হয় টাকা নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার অপতৎপরতা। এরপর চৌধুরী ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সবচেয়ে বেশি 148 কোটি টাকা নিয়ে লাপাত্তা হন। গুডউইলের কারণে এখানে লেনদেন হয়। যেমন আমরা যে সমস্ত মোকামগুলোতে পণ্য সরবরাহ করে তাদেরকে অনেককে আমরা চেহারা দেখি না, তাদের গুডউইলের কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি। অনুসন্ধানে বের হয়ে আসছে ভাসমান এসব ব্যবসায়ী প্রথম পর্যায়ে বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে ব্যাপক টাকা বিনিয়োগ করে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জনের পর শুরু হয় পণ্য সরবরাহ না করে টাকা জমিয়ে রাখার কৌশল। আর এভাবেই মার্কেট থেকে টাকা নিয়ে সটকে পড়েন তারা। তাদের সবারই গন্তব্য ভারত, মালয়েশিয়া ও কানাডা। অনেকে ইন্ডিয়া চলে গেছে, অনেকে কানাডা চলে গেছে, অনেকে মালয়েশিয়া চলে গেছে। আমার একটা পার্টি তো আমার 4,500 কোটি টাকা দিয়ে মালয়েশিয়ার দিয়ে বসে আছে। মার্কেট থেকে 10-20 টাকা বেশি খাওয়ার কারণে কিন্তু যারা লোভী মানুষ তারা 10 টাকার দিকে তাকাইয়ে ওই ফাড়িকে মাল দিচ্ছে। এখন দেখা গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফাড়ি ওটা সাফার করতে পারে না, একসময় সে পালিয়ে যায়। পুলিশের দাবি, খাতুনগঞ্জের তেল চিনি মস্টার বাজার পুরোপুরি ডিও নির্ভর। ছোট্ট একটা স্লিপের মাধ্যমে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে লেনদেন হয় কোটি কোটি টাকা। এই ডেলিভারি অর্ডার বা ডিও কয়েক হাত বদল হয়, দাম বাড়ে পণ্যের। আর এই অবৈধ ব্যবসার জের ধরে টাকাসহ ব্যবসায়ী পালানোর ঘটনা বাড়ছে। বড় ধরনের টাকার অঙ্ক নিয়ে পালিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। তখন ব্যবসায়ীদের মধ্যে বিশেষ টনক নেমেছে, তারা পুলিশেরও সহযোগিতা চেয়েছে এবং আমরা তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি এবং মামলা রুজু করলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকব।
দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে 5,000-এর বেশি আড়ত রয়েছে, আর প্রতিদিন 1,000 কোটি টাকার বেশি লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত কোনো রকম নথিপত্র ছাড়াই শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এই খাতুনগঞ্জে, কিন্তু সে বিশ্বাসও ফাটল ধরেছে। 1,000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছে 100-এর বেশি ব্যবসায়ী, আর মূলধন হারিয়ে অনেকটা দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ভাঙা বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে কুশিয়ারার পানি, তলিয়ে যাচ্ছে জকিগঞ্জের একের পর এক গ্রাম। উপজেলার 80% এলাকা এখন পানির নিচে। এই অবস্থায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কায় সিলেটের শিক্ষার্থী ও অভিভাবকরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। ভাঙ্গা বাঁধ দিয়ে তীব্র গতিতে ঢুকছে কুশিয়ারা নদীর পানি, তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। প্রতি ঘন্টায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 2-3 দিন ধরে ডুবে আছে ঘরবাড়ি, দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান। জকিগঞ্জ উপজেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রধান কেন্দ্র হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ কোমর পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় বন্যার কারণে 9 জুলাই শুরু হতে যাওয়া পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। বন্যাতে এখন তো আমাদের ঘরবাড়ি ডুবাইল আছে, এখন তো আমরা কোনোভাবে পড়তে পারছি না। অনেক কলেজে যে তলিয়ে গেছে, অনেক কলেজে আবার আশ্রয় কেন্দ্র, এগুলাই আমাদের মানে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বানের পানিতে ডুবে আছে জকিগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ড। অনেকেই এখন আশ্রয় কেন্দ্রে, কেউ কেউ মাচা করে ঘরে। জীবন যুদ্ধে টিকে থাকাই যেখানে কষ্টকর, সেখানে পরীক্ষা নিয়ে ভাবতে পারছেন না তারা। পরীক্ষা পেছানোর দাবি অভিভাবক ও জনপ্রতিনিধির। অনেক পরীক্ষার্থী তারা লেখাপড়া করা তো দূরের কথা, তারা ঠিকমতো খাবারও পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। বন্যা দুর্গত জকিগঞ্জ উপজেলায় পরীক্ষা নেওয়াটা আমার মনে হয় সমীচীন হবে না। আমি অনুরোধ করব ওনারা যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই এইচএসসি পরীক্ষা, বাচ্চা যারা পরীক্ষা দেবে এই সময়টুকু যেন পুনর্বিবেচনা করার জন্য। তৃতীয় দফা বন্যায় 13 উপজেলা ও সিলেট নগরী মিলিয়ে 8 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে উত্তরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্রের অববাহিকায় আছেন রিপোর্টার বাদশাহ সৈকত, সিরাজগঞ্জের বায়ুতারায় আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডে এবং জামালপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি সৈকতের কাছে। কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেটি অবনতি বলা চলে, কেননা ব্রহ্মপুত্রের যে অববাহিকার যে চরাঞ্চল সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। প্রায় 1.5 লক্ষাধিকের বেশি মানুষ কিন্তু পানিবন্দী জীবনযাপন করছে। এবং আমি যেটি খোঁজ নিয়েছি যে বিশেষ করে চরাঞ্চল যেগুলো রয়েছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের অববাহিকার, বিশেষ করে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি, রৌমারী এবং রাজীবপুর উপজেলার প্রায় 40 কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্রহ্মপুত্রের দুই পারে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। এবং চরাঞ্চলের যে ঘর বাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে সেগুলো ঘরের চাল পর্যন্ত কোথাও কোথাও ঘরও নিমজ্জিত হয়ে পড়েছে। এর ফলে কিন্তু সেখানকার বসবাসকারী যে মানুষজন রয়েছে সেই মানুষটা কিন্তু অতি কষ্টে দিন যাপন করছে। তারা কিন্তু একবেলা রান্না করেই কিন্তু তাদেরকে সারাদিনেই একদিন পার করতে হচ্ছে, বা সেই একবেলা রান্না দিয়েই তাদেরকে পার করতে হচ্ছে। তারা জানিয়েছে তারা কিন্তু আসলে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। আর কিছু মানুষ রয়েছে জেলা চরাঞ্চলে, তারা কিন্তু উঁচু এলাকায় অবস্থান রয়েছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকা। এখানে একটি সড়ক রয়েছে, সেই সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি, সেটি কিন্তু তলিয়ে গেছে এবং তার পাশের যে ঘর বাড়ি রয়েছে এটি কিন্তু একবারে নদী থেকে একটু দূরে, কিন্তু এই এলাকাটি তো প্লাবিত হয়ে পড়ায় এখানকার মানুষজনও কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। তারা বাড়িতে অনেকেই ঘরের যে চৌকি রয়েছে, থাকার জায়গা রয়েছে সেটি উঁচু করে নিয়েছেন এবং এই সড়কটিতে কিন্তু মানুষজন চলাচল করতে পারছেন না।
আর বন্যা পূর্বাভাস যেটি দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে, সেখানে বলা হয়েছে যে আরও 8 তারিখ পর্যন্ত, চলতি মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু ব্রহ্মপুত্রের অববাহিকার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু এরকম থাকবে। আর আমি কুড়িগ্রামের যে জেলা প্রশাসক তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের জন্য 176 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং 10,35,000 টাকা দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে শুকনো খাবার সহ মানুষের অন্য যে সামগ্রী সেগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন। এছাড়া আর যেটি আমরা দেখেছি গত 3 দিন থেকে যেটি আমরা দেখেছি সেটি হলো যে কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি আসলে বলা চলে যে মানুষের দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। এখানকার মানুষ অতি কষ্টে, যে চরাঞ্চল বন্যা কবলিত মানুষরা খুব দুর্বিষহ জীবন পার করছে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ বন্যা পরিস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছেন সিরাজগঞ্জে, আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ড, আর তার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য সেই সিরাজগঞ্জে যাচ্ছি আমরা। প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে যমুনার পানি এবং সিরাজগঞ্জে এই যমুনার পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ার কারণে সিরাজগঞ্জের যে যমুনা নদী বেষ্টিত 5টি উপজেলা রয়েছে সেগুলো নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে কিন্তু প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং এই বন্যার পানিতে কিন্তু এই নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে বসতবাড়ি সহ ফসলের জমিগুলো ছিল তাগুলো কিন্তু আসলে পানিতে টইটুম্বর হয়ে রয়েছে এবং এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এইসব এলাকার বন্যা কবলিত মানুষেরা। আমরা যদি একটু বলি যে সিরাজগঞ্জের বিশেষ করে কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার যে সকল বন্যা কবলিত মানুষেরা রয়েছে, তারা বানভাসী মানুষেরা রয়েছে, তারা কিন্তু যে সকল নিম্নাঞ্চলে মানুষেরা তারা বাসত বাড়িতে পানি উঠে তারা উঁচু স্থান বা বাঁধের উপরে এসে আশ্রয় নিয়েছেন এবং আমরা যদি বলি যে সেই বাঁধ থেকে কিন্তু তারা যে আমরা বন্যা কবলিতের সাথে কথা বলেছি সেইখানে সেই বিশেষ করে তাদের গবাদি পশু নিয়ে কিন্তু আসলে চরম বিপাকে পড়েছে। সেই সাথে এসব এলাকায় বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু আসলে খাবার পানির একটি চরম সংকট দেখা দিয়েছে। সেই সাথে এই গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টায় এই যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই প্রতিদিন আসলে পানি বাড়ছে এবং এই যে পানি বাড়ার সাথে 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 বন্যা কবলিতদের যে দুর্ভোগ সেটির মাত্রাও কিন্তু আসলে বাড়ছে। সেই সাথে আমি যদি বলি যে সিরাজগঞ্জের কাজীপুর এবং শাহজাদপুর উপজেলায় এই যে যমুনা নদীর একদিকে পানি বাড়ার সাথে সাথে বন্যা, সেই সাথে এই বেশ কয়েকটি এলাকায় আসলে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। সব মিলে আসলে চরম কষ্টে এই বানবাসী মানুষেরা রয়েছে। আমরা দেখেছি যে সকল নদী ভাঙন কবলিত মানুষেরা তারা কিন্তু আসলে সহায় সম্বল ভিটেমাটি হারিয়ে আসলে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে আছেন এবং বন্যা কবলিত কিন্তু আসলে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন এবং আমরা যদি বলি যে আমি যেখানে অবস্থান করছি সিরাজগঞ্জের সদর উপজেলার বাউইতার এলাকা, সেখানে কিন্তু আসলে গত কয়েকদিন ধরে আসলে বন্যার পানিতে টইটুম্বুর হয়ে রয়েছে। এইসব এলাকার এই পুরো এলাকার মানুষজনই কিন্তু আসলে এই পাশে বাঁধের উপর উঁচু স্থানে আসলে আশ্রয় নিয়েছে এবং তাদের সাথে যেটি কথা বলে জানা গেছে এখনো কিন্তু কোনো তৎপরতা আসলে শুরু হয়নি। তবে জেলা প্রশাসন যেটি বলছে বন্যা কবলিতদের তালিকা তৈরির কাজ চলছে, আসলে সেইটি শেষ হলে আসলে তৎপরতা আসলে শুরু হবে। তো সব মিলে বলা যায় যে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে বানবাসী মানুষের দুর্ভোগ কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি জামালপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরের বন্যা পরিস্থিতি যদি বলি যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র এবং যমুনা নদী বেষ্টিত নিম্ন অঞ্চলের যে বন্যা, সেই বন্যায় 3টি উপজেলা ভয়াবহ আকার ধারণ করেছে। চরম দুর্ভোগে পড়েছে বানবাসী মানুষ। জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় আমি ঘুরে দেখেছি যে এই এলাকার প্রায় 6টি ইউনিয়নের মানুষ আপনার ঘর বাড়িতে পানি উঠেছে, হাঁটু পানি, কোথাও কোমর পানি। এই বন্যা কবলিত এলাকার মানুষেরা তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন। তাদের মাঝে যেটা লক্ষ্য করেছি যে তাদের খাবার পানির সংকট দেখা দিয়েছে, পয় নিষ্কাশনের চরম দুর্ভোগ হচ্ছে। গরু ছাগল নিয়ে তারা স্টেশনেও তারা আশ্রয় নিয়েছেন এবং এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটা মানে খুবই চরমে পৌঁছেছে। তারা রাস্তার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তারা খাদ্য সংকটেও ভুগছেন। সরকারিভাবে কোনো ত্রাণ
তৎপরতা লক্ষ্য করা যায়নি। তো যেটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি যে ওই এলাকার মানুষ যেটি বলেছেন যে বন্যায় তাদের বাড়িঘর ছেড়ে আসবাবপত্র রেখে তাদেরকে উঁচু স্থানে আশ্রয় নিতে হয়েছে। তো এইচএসসি পরীক্ষা চলছে। এইচএসসি পরীক্ষার এই অঞ্চলে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের বাড়িঘরে পানি উঠেছে, তাদের পরীক্ষা কেন্দ্রে যেতেও তারা সমস্যায় পড়ছেন। তো জেলা প্রশাসনের এখনো তার তৎপরতায় যেটা লক্ষ্য করেছি যে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসন যেটি বলছেন যে এই বন্যা কবলিত এলাকায় ৩০০ মেট্রিক টন চাউল বরাদ্দ করেছে, তার ৩,৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। তো এই উপজেলার বিভিন্ন রাস্তাঘাট পানিতে রাস্তাঘাট কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কয়েকটি রাস্তা কিন্তু ভেঙে গেছে। তো এই এলাকার মানুষের যে চরম দুর্ভোগ, এই দুর্ভোগ খুব চরমে পৌঁছেছে। মাদারগঞ্জ ইসলাম উত্তরের বন্যা পরিস্থিতির খবর জানতে যুক্ত হয়েছিলেন জামালপুর, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা। ঝুঁকি জেনেও নিজেদের বসতি ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা, আর ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। সোহেল কান্তিনাথ নামের ছবিতে এনএ জাকিরের রিপোর্ট। পাহাড়ের পাদদেশে কাঁচা ঘর নির্মাণ করে বাস করছে মানুষ। যে কোনো সময় মাটি ধস হয়ে রয়েছে চাপা পড়ার ভয়। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় আবারও পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে বান্দরবানে। অথচ জেলার সবগুলো উপজেলাতেই অপরিকল্পিতভাবে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বসতি। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। তবে ঝুঁকি জেনেও নিজেদের বসতি ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। সমতল জায়গার কে নিবার তো আমার তো এত সমর্থন নাই, বাধ্য হয়ে আমরা পাহাড় নিয়ে আমরা স্থগিতে আছি। সব জায়গায় আশ্রয় কেন্দ্র লইতে খদ দে, এখন আশ্রয় কেন্দ্রের মাঝে ছেলে মাইয়া লই দিন চাইতে। বৃষ্টি পড়লে বেশিরভাগ একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে মানে টেনশন বেড়ে যায় আর কি। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য জেলায় 214টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। গত এক সপ্তাহ আগেও কিন্তু আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে একটি বরাদ্দ প্রদান করেছি। গতকালকেও আমরা একটি বরাদ্দ প্রদান করেছি। পাশাপাশি আপনার আশ্রয় কেন্দ্র তালিকা আমরা ভেরি স্পেসিফিক্যালি করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে গত 10 বছরে বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 64 জন। সবশেষ 29 জুন নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। 215 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত দেশের সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশনে ধরা পড়ছে নানা ত্রুটি। বৃষ্টি হলে স্টেশনের ভেতরে বেশ কয়েকটি অংশে পড়ছে পানি। প্ল্যাটফর্মে দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস ঠিকাদার প্রতিষ্ঠানের। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সামনে ঝিনুক, ভেতরে মুক্তা, আর পেছনেই দৃষ্টিনন্দন এক রেল স্টেশন। দেখলে আটকে যাবে চোখ। কক্সবাজারে নির্মিত চোখ জুড়ানো অসাধারণ নির্মাণ শৈলী আর কারুকাজের এই আইকনিক রেল স্টেশন। 29 একর জমির উপর নির্মিত স্টেশনটিতে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এখন ধরা পড়ছে নানা ত্রুটি। কয়েকটি স্থানে পড়ছে বৃষ্টির পানি। এমনকি স্টেশনের ভেতরে চলন্ত সিঁড়ি, সিঁড়ির আশপাশ, কাচের গ্লাসে কিংবা ফ্লোরে বেশ কয়েকটি স্থানে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে, যা সময় সংবাদ ভিডিও ধারণ করতে চাইলে প্রথমে বাধা দেয়। পরে বৃষ্টির পানি মুছে ফেলার চেষ্টা করা হলেও অনবরত ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে ফ্লোর। আইকনিক স্টেশন থেকে বের হতে আরও ভয়াবহ দৃশ্য। একদিকে বৃষ্টি হচ্ছে আর আইকনিক স্টেশনের ছাদের পানিতে ভিজে যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম। রিজার্ভ ট্যাঙ্কের পানি ভর্তি হয়ে উপর দিয়ে বের হয়ে আসছে। শ্রমিকরা চেষ্টা করছেন পানি নিষ্কাশনের।
না, ওটা তো পানি পড়বে না, কাজ চলমান আছে, উপরে কাজ করতেছে তো। এটা 5টা মানে কাজ চলতেছে এখন, ওয়ার্লিং হয়ে গেলে এটা আশা করি আর হবে না। এটা আইকনিক রেল স্টেশনে সপ্তাহে 6 দিন ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। ছাদের পানিতে প্ল্যাটফর্ম ভেজায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। প্ল্যাটফর্মে বসে আমার ফ্রেন্ডের পিছনে কিন্তু পুরোটাই ভিজে গেছে। তাহলে এই অবস্থা যদি আছে তাহলে এত কোটি টাকা খরচ করে রেল স্টেশন করে আর লাভটা কি হলো? ট্রেন যতক্ষণ ছাড়তে বসতে হবে, তাই না, ওয়েটিং করতে হবে। সো এখানে যদি পানি লেগে থাকে তাহলে সত্যি প্রবলেম হয়। তো এটা যদি দেখা হয় বেশি ভালো হতো আর কি, পর্যটকরা আসতো। ত্রুটির বিষয়টি স্টেশন কর্তৃপক্ষ স্বীকার করলেও ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি পুরো কাজ এখনও রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়নি। সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে। স্টেশনের ভিতরে হয়তো 2-1 জায়গায় আমি দেখছি যে কিছু কিছু বৃষ্টির ফোঁটা আপনার লিকেজ আছে, এগুলো তারা সমাধানেরও চেষ্টা করছে, আমাকে ওনারা অবগত করেছে। রেইন ওয়াটারের যে প্রবলেমটা আমরা নিয়ার অ্যাবাউট টু কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেলে আশা করতেছি যে এই প্রবলেমটাও আর থাকবে না, যাত্রীদেরও ভোগান্তি হবে না। 2023 সালের 11ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2000 কক্সবাজার রেলপথ উদ্বোধনের পর আইকনিক রেল স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চড়েন। 2024 সালে 30 জুন কাজের মেয়াদ শেষ হলেও পরে তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ফেনীর সোনাগাজীতে ওপিডি সাপোর্ট প্রোগ্রাম নামে এক এনজিওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, লোভনীয় অফারের ফাঁদে ফেলে 5 শতাধিক মানুষের কাছ থেকে প্রায় 3 কোটি টাকা নিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানটির সবাই। টাকা খুইয়ে দিশেহারা আমানতকারীরা। আর লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মীর হোসেন রাসেলের ছবিতে বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত 25 জুন ফেনীর সোনাগাজী পৌরসভা চর গণেশ এলাকার হাওয়াই রোডের একটি বাড়িতে খোলা হয় ওপিডি সাপোর্ট প্রোগ্রাম নামে এক এনজিওর কার্যালয়। এর আগে গত 2 মাস থেকে জসিমউদ্দিন নামে এক ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক পরিচয় দিয়ে এলাকায় প্রচারণা চালায়। সহকর্মীদের সহযোগিতায় এলাকাবাসীকে নানা লোভনীয় অফারের নামে 28 জুন পর্যন্ত সংগ্রহ করা হয় আমানত। 1 জুলাই থেকে গ্রাহকদের আমানতের বিপরীতে ঋণ দেওয়া শুরু করার কথা থাকলেও 29 জুন রাতে পালিয়ে যায় জসিমউদ্দিন সহ তার 7 সহযোগী। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি মূলত দিনমজুর, জেলে, রিক্সা চালক ও প্রবাসীদের কাছ থেকে এই আমানত সংগ্রহ করেছিল। 2 মাসে 5 শতাধিক মানুষের কাছ থেকে প্রায় 3 কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। টাকা খুইয়ে এখন দিশেহারা আমানতকারীরা। আমাদেরকে সুযোগ সুবিধার কথা বলছে, লাখে 4,000 টাকা মানে ঋণ কিস্তি আসবে। জুলাইয়ের 1 তারিখে ঋণ দিবে বলছে, আসি দেখি কেউ নাই, তালা মারা। তাদের মোবাইল বন্ধ, তাদেরকে কোথাও পাইতেছি না। গরুওয়ালা দিছে, জাইলওয়ালা দিছে, যে যেমনে পারছে টাকাগুলো দিছে টাকা ঋণ নেওয়ার জন্য, কিন্তু তারা ঋণ তো দেওয়া দূরের কথা, তারা টাকা নিয়ে ভেগে গেছে গা। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা তথ্য পেয়েছি এবং আমরা কিছু ডকুমেন্টও সংগ্রহ করেছি। আমরা মৌখিকভাবে জেনেছি, লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের লেনদেনে মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ উপজেলা প্রশাসনের। আমাদের অনুরোধ থাকবে পাবলিকদের, একটা এনজিওতে আপনি টাকা যখন ইনভেস্ট করবেন একটু যাচাই করবেন সেটা নিবন্ধিত কিনা। আর আরেকটা বিষয়, লোভটাকে একটু দমন করতে হবে। আমার কাছে মনে হয় যে এত গুরুত্বপূর্ণ নিজের টাকা, এটা যখন ইনভেস্ট করব অবশ্যই চিন্তা করব এই এনজিওটার অতীত রেপুটেশন কি। উপজেলা প্রশাসনের তথ্য মতে সোনাগাজীতে নিবন্ধিত মোট এনজিও সংখ্যা 24টি। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। কুমিল্লা কান্দিরপাড় টাউন হলের সামনে প্রতিদিন ভোরে বসে শ্রমের হাট। শ্রমিকের শ্রম বেচা কেনা চলে হাটে। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী ইশতিয়াক আহমেদের কাছে। প্রতিদিন ভোরের আলো ফুটতে না ফুটতে কুমিল্লা কান্দিরপাড় এলাকায়, অর্থাৎ কুমিল্লা যে প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকা, তার টাউন হল মাঠের পাশে আপনার যে একটি হাট বসে, অর্থাৎ সেই হাটটি কিন্তু কোনো ধরনের সবজির হাট, পশুর হাট অথবা মাছের হাট না, এটা ভিন্ন ধর্মী হাট, অর্থাৎ এখানে শ্রমের হাট বসে। এবং প্রায় 1.5 যুগ ধরে এই কান্দিরপাড় এলাকায় এখানে এই শ্রমিকরা
ভোরবেলায় এসে এখানে উপস্থিত হয়। তারপর কিন্তু যারা ক্রেতারা আছে অর্থাৎ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয় এবং তাদের সাথে যারা শ্রমিকরা রয়েছে তাদের সাথে দরদাম করে যে শ্রমের যে বেচাকেনা সেই বেচাকেনা কিন্তু শুরু করে। আমি যদি জানিয়ে রাখতে চাই, কুমিল্লা যে উপজেলা রয়েছে 17টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সিলেট বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিকরা যারা আছে তারা কিন্তু কুমিল্লাতে এসে অবস্থান করে এবং ভোরবেলায় তারা কিন্তু সবাই এসে এই টাউন হল মাঠের সামনে এসে জড়ো হয়। তারপর থেকে যে এক শ্রেণীর যারা আছে যাদের যে শ্রমিকের প্রয়োজন তারা এখানে আসে, এখানে এসে শ্রমিকদের সাথে দরদাম করে, শ্রমের দরদাম করে তারা কিন্তু কাজে নিয়ে যাওয়া হয়। আমরা এখানকার যারা শ্রমিকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, জানতে পেরেছি যে প্রতিদিন 600 থেকে 700 টাকা পারিশ্রমিকের ভিত্তিতে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং যারা শ্রমিকরা রয়েছে তারা আমাদেরকে বলছে যে প্রতিদিন তারা বিভিন্ন কাজে কিন্তু এখান থেকে বিভিন্ন সময় যে দরদামের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে, বিশেষ করে তারা কিন্তু মাটি কাটা থেকে শুরু করে এবং যে আধুনিকতার ছোঁয়া অর্থাৎ আধুনিকতার সভ্যতা যে বহুতল ভবন নির্মাণে যারা যে শ্রমিকের প্রয়োজন হয়, বিশেষ করে রাজমিস্ত্রির সাথে তাদের সহযোগী মাটি কাটা, তাছাড়া পুকুর ভরাট, পুকুর থেকে মাটি কাটা, এইসব বিভিন্ন ধরনের কাজ কিন্তু তারা করে থাকে এবং সেই সব কাজের জন্য এখান থেকে যারা ক্রেতারা আছে তারা এসে তাদের সাথে দরদাম করে 600 থেকে 700 টাকার মধ্যে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। তবে যারা শ্রমিকরা রয়েছে এখানকার যারা আছে তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছে যে বিশেষ করে যে এখন যে দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি যার কারণে তারা যে পারিশ্রমিকটি পেয়ে থাকে সেটা তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে থাকে। আর যে কাজের যে বিষয়টা রয়েছে সেখানে কাজের চাহিদা কম থাকার কারণে, যে শ্রমিক সংখ্যা বেশি থাকার কারণে অনেক সময় দেখা গিয়েছে 2 থেকে 3 দিন বা 4 থেকে 5 দিনের শ্রমিকরা কিন্তু এখানে এসে অপেক্ষা করতে হয়। অর্থাৎ হচ্ছে তারা প্রতিদিন কাজ পায় বিষয়টা এমনটা না এবং তাদের যে কাজে যে পরিশ্রম সে পরিশ্রম অনুযায়ী যে পারিশ্রমিক তারা পায় না বলে তারা কিন্তু অভিযোগ করেছে। তো আমি যদি বলতে যাই প্রতিদিন সকালবেলা এখানে হাটটি বসে এবং জমজমাট হয়ে ওঠে ভোরবেলা এবং শ্রমিকদের কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুমিল্লা শ্রমিক হাট থেকে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। নতুন সিম কার্ড ইস্যু নিয়ে বিটিআরসির দীর্ঘসূত্রিতায় অসন্তুষ্ট মোবাইল অপারেটররা। তাদের অভিযোগ 2 সপ্তাহের কাজ শেষ হয় না 2 মাসেও। এ কারণে বাজারে ছাড়া যাচ্ছে না প্রয়োজনীয় সিম কার্ড। এতে তাদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। শুভ খানের রিপোর্ট। চলতি অর্থ বছরের বাজেটে প্রতিটি সিম কার্ড বা ই সিমের ভ্যাট 200 থেকে বাড়িয়ে 300 টাকা করেছে সরকার। সূত্র বলছে বছরে 4 মোবাইল অপারেটর মিলে গড়ে 4.5 কোটি সিম কার্ড বাজারে ছাড়ে। এ খাত থেকে সরকারের আয় হয় প্রায় 1000 কোটি টাকা। নতুন করে ভ্যাট বাড়ানোয় এ খাতে যোগ হবে আরও অন্তত 450 কোটি টাকা। তবে অপারেটরদের অভিযোগ সরকার রাজস্ব বাড়ানোর চেষ্টা করলেও উল্টো পথে হাঁটছে বিটিআরসি। নিয়ম অনুযায়ী নতুন সিমের জন্য নম্বর উল্লেখ করে তা অনুমোদনে বিটিআরসির কাছে আবেদন করতে হয় অপারেটরদের। এরপর নিয়ন্ত্রক সংস্থা যাচাই বাছাই করে অনুমতি দেয়। অপারেটরদের অভিযোগ এই নতুন সিম ইস্যু করতে 2 থেকে 2.5 মাস সময় নেয় বিটিআরসি, যা সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি লাগার কথা নয়। এনবিআর চাচ্ছে একদিকে রেভিনিউ বাড়তে, কিন্তু আমরা আরেকদিকে দেখছি যে নাম্বার অ্যালোকেশন না করার কারণে গত বছরের তুলনায় এই বছর আমাদের গ্রস অ্যাড 50% কমে গেছে। 2 সপ্তাহের মধ্যে যদি আমরা পেতে পারি তাহলে আমাদের প্ল্যানিং প্রসেসটাও তাহলে এরকম করে করা যায় আর কি। অপারেটররা বলছে সিমের প্লাস্টিক ও চিপ কেনা এবং কমিশন সহ বাজারে ছাড়তে প্রতিটি সিমে অন্তত 550 টাকা খরচ হয়। ভ্যাট বাড়ায় ভর্তুকি কমিয়েছে অপারেটররা, ছাড়তে পারছে না পর্যাপ্ত সিম কার্ডও। ফলে বাজারে 350 টাকায় সিম কিনতে হচ্ছে গ্রাহককে। কাস্টমারের খোঁজে মাগনা সিম, আমাদের কাছে ফ্রি সিম নাই, এখন কিনা পড়ে 341 টাকা। প্রতিটা সিম 100 টাকা করে বাড়াইছে। মার্কেট অনুযায়ী বাইরে চলতে আসে 350 টাকার মতো। এখন আমাদের মতো যারা মধ্য শ্রেণীর লোক আছে তারা তো এত দাম দিয়ে কিনতে পারতেছে না। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন দ্রুত নতুন সিম ইস্যু করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সিমের নতুন নাম্বারটা আমি এটা বলে দেবো যাতে দ্রুত করে। বর্তমানে 4 মোবাইল অপারেটর মিলে সিম কার্ডধারীর সংখ্যা 19,50,00,000। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে। এ কারণে উৎপাদন কমে গেছে 23 থেকে 30 মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়া স্ট্রিম টারবাইন বিকল থাকায় 50 মেগাওয়াটের আরেকটি ইউনিটও বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি কর্তৃপক্ষের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব।
চাঁদপুরে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিকল হয়ে পড়া যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হয় 3.5 মাস আগে। এতে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত করা হয় মূল ইউনিট, যেখানে রয়েছে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা। কিন্তু নতুন করে সৃষ্টি হয় গ্যাস সংকট, ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এদিকে যন্ত্রাংশ অকেজো হওয়ায় 50 মেগাওয়াট স্ট্রিম টারবাইন ইউনিটও বর্তমানে বন্ধ। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে একটি ইউনিট পুরোপুরি বন্ধ। এর মধ্যেই গ্যাসের চাপ বাড়াতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। তবে গ্যাস সংকট সমাধান ও বিকল ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। গ্যাসের অভাবে আমরা পূর্ণ ক্ষমতায় 100 মেগাওয়াট চালু করতে পারতেছি না। ইতিমধ্যে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে একটা চিঠি দেওয়া হয়েছে। স্টিম টারবাইন ইউনিটটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই মাসের অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে কাজ শুরু করবেন। 40 থেকে 35 দিনের কাজ, তার মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আশা করি সেই বাড়তি যে 50 মেগাওয়াট সেটাও আমরা জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। 2012 সালের মার্চ থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ফেনী শহরের খাজা আহমদ পৌর আড়তে চলছে সবজি বেচাকেনা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতা সবজি নিয়ে আসেন এখানে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। যাচ্ছি তার কাছে। আসলে আমরা যে পাইকারি সবজির বাজারটিতে রয়েছি, এটি হচ্ছে ফেনী জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার এবং এই বাজারটিতে আজ যে পরিস্থিতি আমরা এসে জানলাম বা এখানের ক্রেতা এবং বিক্রেতারা যে বিষয়টি জানাচ্ছেন সেটা হচ্ছে, আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বর্তমান বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে এবং যার কারণে কিন্তু বিগত কয়েকদিনের টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে এই যে এখন যে গ্রীষ্মকালীন যে সবজি, সেই সবজি কিন্তু ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে কিন্তু এখন আমরা বাজারে এসে যেটা জানতে পারলাম, গত কয়েকদিনের তুলনায় প্রতিটি সবজিতেই কিন্তু 5 থেকে প্রকারান্তে 20-30 টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে এবং এই দাম বৃদ্ধির কারণেই কিন্তু দিশেহারা অবস্থায় রয়েছে। এবং দিশেহারার কারণে আপনাকে যদি বলি, আলু কিন্তু আজ বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকা কেজিতে, 3 টাকা বেড়ে। পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে 95 থেকে 98 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 30 টাকা কেজিতে বেড়ে 200 টাকা বিক্রি হচ্ছে। পটল 5 টাকা বেড়ে 25 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে এবং কচু বা কচুরমুখী বিক্রি হচ্ছে 25 থেকে 20-25 টাকা করে এবং যে কচুর গাঁটি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। মিষ্টি কুমড়া 20 টাকায় এবং যে ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। শশা 65 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 90 টাকায়, পেঁপে 40 টাকা এবং যে সসিন্দা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আখরি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, 35 টাকার মতো বেড়েছে এবং চাল কুমড়া বেড়েছে 5 টাকা 7 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা, যেগুলো 600 গ্রাম 700 গ্রাম একটা ওইটার পিস। টমেটো দেশিটা বিক্রি হচ্ছে 60 টাকায় এবং চালানিটা বিক্রি হচ্ছে আমদানিটা 100 টাকায়। লেবু যদি কিছুটা কম 200 টাকা সহ বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে, 15 টাকা বেড়ে। কাঁচা কলা বিক্রি হচ্ছে পিস বা একটা পিস 5 থেকে 9 টাকা পর্যন্ত। আপনাকে যদি বলি আজকের যে পরিস্থিতি, তা হচ্ছে ক্রেতা বিক্রেতারা যারা বলছেন যে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে কাঁচা সবজির দাম এবং বিভিন্ন শাকসবজির দাম তারা অসহনীয় পর্যায়ে পৌঁছার কারণে ক্রেতারা যেরকম বলছেন যে তাদের কাছে কেনাটা দুঃসাধ্য এবং বিক্রেতারা বলছেন যে এখন সবজির আড়তে কম সরবরাহ থাকায় কিন্তু তাদের বিক্রিও কিন্তু বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে এবং এই পরিস্থিতি যদি বন্যা পরিস্থিতি বৃষ্টি পরিস্থিতি থাকে তাহলে এই বাজার আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এই ছিল আমার কাছে ফেনীর সবজি বাজার থেকে সবশেষ। ফেনী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। বর্ষা মৌসুমে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাট। তবে ব্যাপারীদের অভিযোগ, বাজারে হাওড়াঞ্চলের ধান বিক্রি করে লাভ হচ্ছে না। ধানের দামের তুলনায় চালের দাম না বাড়ার দাবি মিল মালিকদের। এদিকে চুক্তিবদ্ধ আটো ডায়ার মিল মালিকরা বলছেন, সরকারের প্রস্তাবিত 1 ভাগ উৎসেকর যুক্ত হলে সরকারি গোদামে চাল দেয়া সম্ভব হবে না। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বিভিন্ন নৌযানে করে হাটে নিয়ে আসা হয়েছে ধান। নৌকায় পরিমাপ করে হাটে স্তূপ করে রাখা হচ্ছে ধানের বস্তা। আষাঢ়ে মাঝামাঝিতে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাট। তবে ব্যাপারীদের অভিযোগ, বাজারে হাওড় অঞ্চলের ধান বিক্রি করে লাভ হচ্ছে না। দাম না বাড়লে বড় লোকসানের মুখে পড়তে হবে তাদের। আমরা তো ব্যবসা বাণিজ্য করে তো কোনো কিছু তাই না,
ওই দিকটা আইতে আইতে দামটা কেমন শেষ হয়ে যায়। আমরা মুড়া ধানের ব্যবসা যারা করতেছি এরা আমরা তেমন একটা লাভবান না। 1200 টাকা কিনে আনছি, 1200 টাকায় বেচতেছি। মিল মালিকরা বলছেন বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী, এ কারণে চাল উৎপাদন করে তাদের লাভ হচ্ছে না। আর অটু ডয়ার মিল মালিক সমিতি জানান, সরকারের প্রস্তাবিত 1 ভাগ উৎস কর যুক্ত হলে সরকারি গুদামে চাল দেওয়া সম্ভব হবে না। ধানের দর এখন এমনি একটু বাড়তির কারণে মিলার পার্টির তো তেমন সুবিধা নেই। আমরা 20-50 টাকা বাড়তি হয়ে চাউলে তাহলে এখান থেকে ধান খরিদ করে আমরা সচেতনভাবে চাউল মার্কেটে বিক্রি করতে পারবো কম দর। সরকারকে চাউল দিচ্ছি, চাউলে এখন পর্যন্ত আমরা কোনো মতে ঠিক আছি, কিন্তু সরকার যদি আবার এটার উপরে ট্যাক্স বসায় যে 1% একটা ট্যাক্স দিতে কইতাছে বুতুর্কি, এটা যদি তা আমাদেরকে চাউল দাম দা কেজিতে 8 আনা বেড়ে যাবে। আমাদের দ্বারা সম্ভব না এই চাউল সরকার গুদামে সরবরাহ করা। এদিকে খাদ্য বিভাগ জানায় 32 টাকা কেজি দরে ধান, 45 টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং 44 টাকা দরে আতপ চাল কিনছে সরকার। চলতি মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রা পূরণে আসা সংশ্লিষ্ট কর্মকর্তার 32 টাকা করে কেজি করে ধান, 45 টাকা কেজি করে সিদ্ধ চাল এবং 44 টাকা কেজি করে আতপ চাল সংগ্রহ করা হবে। আমরা আশা করি যে যেই সরকার যেই রেট দর দিয়েছে ধানের, সেই দরে কৃষক সম্পূর্ণভাবে লাভবান হবে। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি বছর 166টি কল থেকে 55,876 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 5,991 মেট্রিক টন আতপ চাল কিনবে সরকার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সেন্ট মার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তারা দেশের ভালো চায় না, তারা স্বাধীনতা বিরোধী চক্র। শুক্রবার রাজশাহীতে ট্যুরিজম বোর্ডের অনুষ্ঠানে একথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বাংলাদেশের উন্নয়ন শুধু বিশ্বাস করি না, ইতিমধ্যে বাংলাদেশকে আমরা উন্নতের এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যে বিশ্বে আমরা উন্নয়নের রোল মডেল, এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলের সহযোগিতা সমর্থন নিয়ে সামনের দিকেও এটা এগিয়ে নিয়ে যাব। ভারতের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছেন আমাদের মধ্যে কানেক্টিভিটি বাড়াবার জন্য, এবং সেই কানেক্টিভিটি সড়ক পথে, রেল পথে, বিমান পথে, সকল পথেই হবে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে, প্রতিষ্ঠানের অবকাঠামোর সঙ্গে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টাঙ্গাইলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এখন বাস্তবমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু চাকরির বাজারে কঠিন। তথ্য প্রযুক্তির জ্ঞান যেমন থাকতে হবে, সেইভাবে একইভাবে কারিগরি শিক্ষার ট্রেডগুলিও আপনাদের পর্যায়ক্রমে প্রত্যেকটা স্কুলে চালুর ব্যবস্থা করতে হবে এবং শিক্ষা দিতে হবে। তাহলেই কিন্তু চাকরির বাজারে আমাদের এখান থেকে সুফল আমরা পাব। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তাজদিন। জানিয়ে দিচ্ছি দেশের বাইরের খবর। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কের স্টারমার। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ভাষণে নতুন প্রধানমন্ত্রী বলেন, এখন থেকেই শুরু পরিবর্তন। এদিকে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতৃ টিউলিপ সিদ্দিক। বাজিমাত করেছেন রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগমও। এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। 14 বছর পর ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে। শুক্রবার কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এতে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন 412টি আসনে জিতে ইতিহাস গড়া লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। নির্বাচনে জয়লাভ করে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন লেবার নেতা কেয়ার স্টারমার। এই সময় তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হয় তাকে। রাজার প্রস্তাব গ্রহণ করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার। Now our country has voted decisively for change, for national renewal and a return of politics to public service. I say to you directly, my government will serve you. Have no doubt that we will rebuild Britain with wealth created in every community.
এদিকে লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিলিপ সিদ্দিক, রোশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। মেয়ে টিলিপ সিদ্দিকের টানা চতুর্থবারের মতো জয়ের সাফল্যে উচ্ছ্বসিত শেখ রেহানা। সবার কাছে দোয়া চাই যেন তার কাজ তার নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশ কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নথি স্বীকার করেন ঋষি সুনাক। ভোটের ফলাফলের পরে ব্রিটেনের সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে আগামী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লেবার সরকারের। নির্বাচনে জয়ের পর কিয়ার স্টারমার বলেন, পরিবর্তন এখন থেকে শুরু। তবে টানা 14 বছর কনজারভেটিভ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত দেশটিকে কতটুকু পরিবর্তনের মুখোমুখি করতে পারবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবশেষে ঘুরে গেল যুক্তরাজ্যের রাজনীতির মোড়। লেবার পার্টির জয়ের মধ্য দিয়ে অবসান হলো 14 বছর ধরে চলা কনজারভেটিভ পার্টির শাসন। নির্বাচনে ভূমিধস জয়ের পর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা দিলেন নতুন প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার। অন্যদিকে পরাজয় মেনে নিয়ে বিজয়ী স্টারমারকে অভিনন্দন জানান ঋষি সুনাক। যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির অভাবনীয় জয়ের পর নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো দেশটির জনগণ। এর মধ্য দিয়ে অবসান হলো কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের। এদিকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা দিলেন নতুন প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার। জয়ের পর স্টারমার বলেন, দেশকে আবার নতুনভাবে গড়ে তুলবেন। এটাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। তারা জনগণের সমর্থন অর্জন করেছেন, এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে চান। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন বাঘা বাঘা অনেক নেতা। কনজারভেটিভ পার্টি শাসন আমলে ব্রিটিশ জনগণ 5 জন প্রধানমন্ত্রী দেখেছে। দলটির নেতা সাবেক মন্ত্রী জ্যাকব রিস-মক বলেন, টরিদের জন্য এই নির্বাচন বড় দুঃসংবাদ। তিনি নিজেই পূর্ব সমারসেট ও হ্যানহামে তার সিট হারিয়েছেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসও দক্ষিণ ইংল্যান্ডে তার আসন হারিয়েছেন। হাউস নেতা পেনি মর্ডান্টও হেরেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে। তিনি ঋষি সুনাকের সঙ্গে দলীয় প্রধান হওয়ার জন্য লড়েছিলেন। অর্থমন্ত্রীর মর্যাদায় থাকা চ্যান্সেলর জেরেমি হান্ট সিট না হারালেও কমে গেছে জনপ্রিয়তা। আর ঋষি সুনাক ইয়র্কশায়ারে জিতলেও নির্বাচনে দলের বড় পরাজয় মেনে নিয়েছেন। অন্যদিকে পরাজয় মেনে নিয়ে বিজয়ী স্টারমারকে অভিনন্দন জানান ঋষি সুনাক। ব্রিটেনের হাউস অব কমন্সে 650টি আসনে লেবার পার্টি জয় পেয়েছে 412 আসনে। কনজারভেটিভ জয় পেয়েছে 121টিতে। এর আগে হাউস অব কমন্সে টনি ব্লেয়ারের নেতৃত্বে আরও বড় জয় পেয়েছিল লেবার পার্টি। নাদিম মারজান, সময় সংবাদ। দীর্ঘ 14 বছর পর ব্রিটেনের সরকার গঠন করছে লেবার পার্টি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার দায়িত্ব বন্টন শুরু করেছেন কেইর স্টারমার। ব্রিটিশ ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন র্যাচেল রিভস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু ডেভিড ল্যামির হাতে। অন্যদিকে প্রথম মুসলিম নারী হিসেবে আইন ও বিচারমন্ত্রী হয়েছেন আরব বংশোদ্ভূত শাবানা মাহমুদ। এ যেন দীর্ঘ 14 বছরের অপেক্ষার অবসান। অবশেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় এলো লেবার পার্টি। শুক্রবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেন লেবার নেতা প্রধানমন্ত্রী কেইর স্টারমার। মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন অ্যাঞ্জেলা রায়নারকে। এদিকে ব্রিটিশ ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিভস। ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জননী র্যাচেল একজন অর্থনীতিবিদ। নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বলেন, অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়া তার জন্য সম্মানের। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। কৃষ্ণাঙ্গ এই লেবার নেতার আরেকটি পরিচয়, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধু। ডেভিড 2 বছরের বেশি সময় ধরে লেবার পার্টির আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ইভেট কুপার পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। 1969 সালে জন্ম নেওয়া এই ব্রিটিশ রাজনীতিবিদ 2009 সালে কর্মসংস্থান ও পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রথম মুসলিম নারী হিসেবে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরব বংশোদ্ভূত শাবানা মাহমুদ। বার্মিংহামে জন্ম হলেও তার শৈশব কেটেছে সৌদি আরবের তায়েফে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জন হ্যালি। নানা জল্পনা কল্পনা থাকলেও লেবার পার্টির নতুন মন্ত্রিসভায় নেই বাংলাদেশি বংশোদ্ভূত 4 এমপির কেউই। অন্তরা সেন, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ সন্ধ্যা 6টা অবধি চলার কথা থাকলেও 3 দফায় 2 ঘন্টা করে বাড়ানো হয় এ সময়। এতে ভোট শেষ হয় স্থানীয় সময় রাত 12টায়। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে 58,638টি কেন্দ্রে। শনিবার আসবে চূড়ান্ত ফল। ভোটের পরিসংখ্যানে বেরিয়ে আসবে কে হবেন ইরানের আগামী প্রেসিডেন্ট। এদিকে দ্বিতীয় দফার ভোটে প্রার্থী হিসেবে রয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও রক্ষণশীল প্রার্থী সাইদ জালিলি। কুয়েতে দীর্ঘদিন গৃহকর্মী বা গাড়ি চালক হিসেবে কাজ করা প্রবাসীদের বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। এ বিষয়ে আইনের খসড়া করতে দায়িত্ব দেওয়া হয়েছে জনশক্তি কর্তৃপক্ষকে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে অনেকেই মানবতর জীবনযাপন করছেন, আবার অনেকে চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। কুয়েতের আইনে এক মালিকের আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। অথচ এভাবেই আইনের চোখে ফাঁকি দিয়ে দিনের পর দিন নিজের শ্রম মেধা দিয়ে কাজ করে বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করে হয়েছেন অভিজ্ঞ কারিগর। তাদের জন্য খুব শীঘ্রই সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। দেশটির বিভিন্ন গণমাধ্যমে কিছুদিন থেকে খাদেম ভিসা 20 নম্বর থেকে বেসরকারি খাতে 18 নম্বর শূন্য ভিসায় পরিবর্তন করার সুযোগ দিতে পরিকল্পনা করছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কবে থেকে এই সুযোগ দেওয়া হবে নির্দিষ্ট তারিখ না জানলেও এই খবরে আনন্দিত প্রবাসীরা। এতে বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন। শূন্য ভিসা হইলে অনেক প্রতিষ্ঠানে কাজ করতে পারবে, বাংলাদেশের রেমিটেন্সও বাড়বে। বাইরে অনেকে কাজ জানে, ভালো ভালো কাজ জানে, ভালো টেকনিশিয়ান আছে, মোবাইল, ইলেকট্রিক বা অন্যান্য যা কিছু আছে সব কিছুর মাঝে আগামা ট্রান্সফার করে বৈধভাবে কাজ করতে পারবে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহের নেতৃত্বে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে গৃহকর্মী ভিসা থেকে বেসরকারি খাতে ভিসা স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সপ্তাহে 6 কর্মদিবসের নিয়ম চালু করেছে গ্রিস। দক্ষ কর্মীর সংকট পূরণে এবং উৎপাদন বাড়াতেই এ উদ্যোগ বলে জানানো হয়। দেশ জুড়ে সমালোচনার ঝড়, তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির বিভিন্ন শ্রমিক সংগঠন। বাড়তি কর্মঘণ্টা নিয়ে আন্দোলন এবং প্রতিবাদের ইতিহাস পৃথিবীতে নতুন নয়। এবার সপ্তাহে 6 কর্মদিবসের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল গ্রিস। দেশ জুড়ে জন্ম দিয়েছে সমালোচনার। ধীরে ধীরে গোটা ইউরোপ যখন কর্মদিবস 4 দিন করার দিকে ঝুঁকছে, তখন গ্রিস সরকার কর্মদিবস বাড়িয়ে 6 দিন করার নতুন পদক্ষেপ নিয়েছে। 1 জুলাই থেকে চালু হয়েছে নতুন নিয়ম। বলা হচ্ছে 6 কর্মদিবসের কারণে উৎপাদনশীলতা বাড়বে, পূরণ হবে দক্ষ কর্মীর অভাব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজ করতে হবে সপ্তাহে 48 ঘন্টা, যা আগে ছিল 40 ঘন্টা। কর্মচারীদের থাকবে প্রতিদিন 2 ঘন্টা বাড়তি কাজ করার সুযোগ। তবে পর্যটন এবং খাদ্য সেবা খাতের কর্মীদের জন্য কার্যকর হবে না নতুন নিয়ম। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিচোতাকিস বলেন, এই উদ্যোগের কারণে বেতন বহির্ভূত ওভারটাইম এবং অঘোষিত শ্রম ঘণ্টার সংকট লাঘব হবে। গ্রিসে গত কয়েক বছর ধরে তুলনামূলকভাবে কমছে জনসংখ্যা, দেখা দিয়েছে দক্ষ কর্মীর অভাব। নতুন কর্মদিবসের কারণে সেই সংকট কিছুটা হলেও কেটে যাবে বলে মনে করেন তিনি। যদিও সরকারের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রিস জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। একে বর্বরোচিত সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির বিভিন্ন শ্রমিক সংগঠন। গবেষকরা বলছেন, কাজে মনোযোগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে 4 দিনের কর্মদিবসের নিয়মই কার্যকরী। 2022 সালে বেলজিয়ামে 5 দিনের পরিবর্তে 4 কর্মদিবস কাজের আইনি অধিকার দেওয়া হয়েছে। একইভাবে যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, জাপান এবং দক্ষিণ আফ্রিকাতে 4 কর্মদিবসের নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তায় চিপের আকাশচুম্বী চাহিদা বাড়ায় বেড়েছে দামও, আর এতেই রেকর্ড মুনাফা ঘরে তুলতে যাচ্ছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং।
এক বছর আগের তুলনায় গেল জুন পর্যন্ত 3 মাসে 15 গুণ বেশি লাভ করার কথা জানিয়েছে কোম্পানিটি। নানা ক্ষেত্রে প্রযুক্তির দাপটের সঙ্গে বাড়ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এ প্রযুক্তিতে দরকার হয় এমন এক ধরনের বিশেষ চিপের, যা তৈরিতে সেরা 4-এ আছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স। বেশ কয়েক মাস ধরেই এই চিপের চাহিদা ও ব্যবহার বাড়ায় যেন লাভের ভেলায় ভাসছে কোম্পানিটি। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের শুরুর 3 মাসে মুনাফা বেড়েছে 10 গুণের বেশি। আর দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে কোম্পানিটি যে পরিমাণ মুনাফার আশা করছে তা গত বছরের একই সময়ের তুলনায় 15 গুণ বেশি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটি মুনাফা করেছিল 670 বিলিয়ন ওন বা 485 মিলিয়ন মার্কিন ডলার। এবার যা দাঁড়াতে পারে প্রায় 10.5 ট্রিলিয়ন ওন বা 7.5 বিলিয়ন ডলারের বেশি। যদিও অর্থনীতি বিশ্লেষকদের পূর্বাভাস ছিল প্রতিষ্ঠানটির সর্বোচ্চ মুনাফা হতে পারে 6.38 মিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে ডেটা সেন্টার ও স্মার্টফোন এআই চিপগুলোর আকাশচুম্বী চাহিদা দেখা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার টেক জায়ান্ট এনভিডিয়ার পরিসর ব্যাপক আকারে বৃদ্ধি করেছে। একই সঙ্গে স্যামসাং সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের বাজারকেও করেছে চাঙ্গা। অবশ্য ক্রমবর্ধমান বাজারে স্যামসাং কিছুটা হলেও হোঁচট খেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আগামী সপ্তাহে বোনাস ও ছুটিতে স্বচ্ছতার দাবিতে 3 দিনের ধর্মঘটে যেতে পারেন প্রতিষ্ঠানটির কর্মীরা, যা শুরু হতে পারে সোমবার থেকে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। বিশ্বের প্রথম সাধারণ কাজে ব্যবহারের জন্য মানুষের মতো দেখতে পূর্ণাঙ্গ রোবট বানিয়ে তাক লাগিয়ে দিল চীনের হিউম্যানয়েড রোবোটিক্স ইনোভেশন সেন্টার। বৃহস্পতিবার দেশটির সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্স 2024 উন্মোচন করা হয় এই রোবটটি। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে সব ধরনের কাজ করতে সক্ষম। মঞ্চে সাবলীলভাবে হেঁটে বেড়াচ্ছে প্রায় 6 ফুট লম্বা 80 কেজি ওজনের মানব সদৃশ রোবট। এটি অনায়াসে মালিকের কণ্ঠের নির্দেশনায় করতে পারে সব ধরনের কাজ। বৃহস্পতিবার চীনের সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্স 2024 উন্মোচন করা হয় এই রোবটটি। হেলদি লুং নামের রোবটটি নির্মাতা সাংহাই ভিত্তিক জাতীয় এবং স্থানীয় সহনির্মাতা হিউম্যানয়েড রোবোটিক্স ইনোভেশন সেন্টার দ্বারা তৈরি করা হয়েছে। এটি মানুষের মতো যে কোনো স্থানে নিজের ভারসাম্য বজায় রেখে হাঁটাচলা করতে সক্ষম বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠান হিউম্যানয়েড রোবোটিক ইনোভেশন সেন্টারের। এছাড়া সামনে যে কোনো বাধা আসলে নিজেকে সামলেও নিতে পারবে। এরই মধ্যে রোবটের বুদ্ধিমত্তাকে বাড়াতে প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। তারা জানায় আগামী 5 থেকে 10 বছর পরে এটি আরও উন্নত এবং শক্তিশালী হবে। গৃহস্থালির এবং কর্মক্ষেত্রের কার্য সম্পাদন করতে পারবে রোবটটি। চলতি বছর 4 দিনের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে টেসলা এবং মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় সব টেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও খবর নিয়ে আবারও যুক্ত হচ্ছেন কান্তাজিন হাসান। ধন্যবাদ জাফর। সংবাদের এই অংশে প্রথমেই জেনে নেব আজকের আবহাওয়ার খবর। গত কয়েকদিন ধরে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে ভোর থেকে এখন পর্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে ঢাকার আকাশ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 32.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 23.7 ডিগ্রি সেলসিয়াস। এবার জানবো আজকের ট্রাফিক আপডেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর।
আসলে গত কয়েকদিন ধরে নগরবাসী যে বিষয়টি দেখেছে যে সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সেদিক থেকে ধরতে গেলে কিন্তু আজকের যে সকালের যে পরিস্থিতি সেটি কিন্তু পুরোটাই আলাদা। আজকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি এবং নগরবাসীর যারা আছে নগরবাসীরা কিন্তু তাদের যে কাজ সেই কাজে বিভিন্ন গন্তব্যে যাদের যাওয়ার কথা তারা কিন্তু এরই মধ্যে বেরিয়ে পড়েছেন। আমি এরই মধ্যে এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিজয় সরণী এলাকায়। আমরা এর আগে বিভিন্ন এলাকা ঘুরে এসেছি এবং দেখেছি যে আসলে সকাল থেকে কিন্তু এই যে যানবাহনের চাপ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং আজকে শনিবার অর্থাৎ দেখা যাচ্ছে যে আসলে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু যে সরকারি অফিস আদালত সহ অন্যান্য বিভিন্ন অফিস কিন্তু আজকে ছুটির দিন, অর্থাৎ দেখা যাচ্ছে যে আসলে যে ছুটির দিন হওয়াতে কিন্তু রাস্তায় যে ধরনের চাপ থাকার কথা অন্যান্য দিন যে চাপ থাকে সেটি কিন্তু আসলে আজকে অনেকটাই কম থাকবে বলে আমরা জানতে পেরেছি সংশ্লিষ্টদের সাথে কথা বলে। পাশাপাশি দেখছি যে আসলে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে আজকেও এই যে সকালে বৃষ্টি না হলেও কিন্তু দুপুর নাগাদ কিন্তু বৃষ্টি হতে পারে, যার কারণে কিন্তু নগরবাসী কিন্তু আবারও ভোগান্তিতে পড়তে পারে। পাশাপাশি রাজধানীর যেসব এলাকা আজকে বন্ধ থাকবে অর্থাৎ নয়াবাজার, ইসলামপুরের যে কাপড়ের মার্কেট রয়েছে, ফরাসগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, অর্থাৎ দেখা যাচ্ছে যে আসলে পুরান ঢাকার যে বড় বড় যে মার্কেটগুলো রয়েছে, যেসব বাণিজ্যিক এলাকা রয়েছে সেগুলো কিন্তু আজকে বন্ধ, অর্থাৎ জ্যামের জন্য কিংবা নগরবাসীর ভোগান্তির হয় যেসব এলাকায় বলা যায় যে সেসব এলাকায় কিন্তু বেশিরভাগই আজকে ছুটির দিন, অর্থাৎ সেগুলো কিন্তু বন্ধ থাকবে। পাশাপাশি আরও বেশ কিছু এলাকা অর্থাৎ শাখারি বাজার সহ পুরান ঢাকার বেশ কিছু এলাকায় কিন্তু আজকে দোকানপাটও বন্ধ থাকবে এবং সেখানে বাণিজ্যিক যে কার্যক্রম সেটি কিন্তু আসলে যে প্রতি শনিবারে বন্ধ থাকে সেটি কিন্তু আজকে বন্ধ থাকবে। পাশাপাশি আজকে সারা দিনের কথা যদি বলতে চাই, সারাদিনে একটি ভিআইপি মুভমেন্ট রয়েছে, সেটি হলো রাষ্ট্রপতির। তিনি কিন্তু আসলে সকাল 11টায় সেনানিবাসে যাবেন এবং সেখানে কিন্তু তার একটি অনুষ্ঠান রয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে এই অ্যাক্টিভ ভিআইপি মুভমেন্ট এবং সাধারণ চাপ এই নিয়ে কিন্তু আজকের দিনে কিন্তু শনিবারের ট্রাফিক রুটিন বলা যায়। ঢাকার সড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা। ব্রেন স্ট্রোক করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করে চট্টগ্রামের এক হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। উদ্বিগ্ন চেহারায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাশরাফি বিন মুর্তজা। পুরনো বন্ধু নাফিস ইকবাল স্ট্রোক করে হাসপাতালে, তাকে দেখতে ছুটে যান সাবেক অধিনায়ক। শুধু মেশিন অন, শারিয়ান নাফিস, মুশফিক, মাহমুদুল্লাহ, তাইজুল, সোহানরাও অসুস্থ নাফিস ইকবালের খোঁজ নিতে যান। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করায় চট্টগ্রামের এক হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান। অবস্থা খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুতই তাকে নিয়ে আসা হয় ঢাকায়। নাফিসের অসুস্থতায় উৎকণ্ঠা ক্রিকেট আঙ্গনে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে, এটা ভেসেলে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, বাট সোফার ভালো আছে। ন্যাশনাল টিমের লজিস্টিক্স ম্যানেজারের সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ঘনিষ্ঠ সম্পর্ক। নাফিসের দায়িত্বটা বেশ বড়, তাই খবর পেয়ে তড়িঘড়ি করেই তাকে দেখতে যান জালাল ইউনুস, আকরাম খানরা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। ইনিশিয়াল যেটা মনে হচ্ছে যে যেটা রিকভারি, সভাপতি মহোদয় যোগাযোগ রাখছে, সার্বক্ষণিক উনি খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত নাফিস। তারপরও তাকে থাকতে হবে বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে, এখন মেডিকেলি স্টেবল আছে। এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম 2-3 দিন একটু অবজারভেশনে রাখতে হয়, বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে। পরিবারের সবাই এলেও দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেননি তামিম ইকবাল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বর্ষায় অপরূপ রূপে সেজেছে পাহাড় ও প্রকৃতি, প্রাণ ফিরেছে ঝর্ণায়। প্রকৃতির এই রূপ উপভোগ করতে প্রতি বছর রাঙামাটিতে ভিড় করে হাজারো পর্যটক। তবে এবার এখনও প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের। শত ফুট উপর থেকে পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে জল। ঝর্ণার কোলে অবগাহনে তৃপ্তি খুঁজছেন পর্যটকরা। রুক্ষতা কাটিয়ে বর্ষায় চেনা রূপে ফিরেছে রাঙামাটি। শুধু কাপ্তাই হ্রদ নয়, বর্ষায় যৌবন ফিরে পেয়েছে পাহাড়ের সব ঝর্ণা। প্রতিটি পাহাড় থেকে ঝরে পড়ছে স্নিগ্ধ জলধারা। সেই জলধারার টানে সুবলং ঝর্ণায় ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ভালো লাগতেছে, বিশেষ করে ঝর্ণাতে অনেক সবাই মিলে মজা করতেছে। যখনই আপনার বর্ষাকাল শুরু হয়, মানে ঝর্ণাগুলো যখন পরিপূর্ণ থাকে, তখনই আমরা চলে আসি এখানে। সুন্দর দেখা যায়, এখানে লোকজন বহুত দূর থেকে আসে। জলে টইটম্বুর কাপ্তাই হ্রদ। ঝুলন্ত সেতু ঘাটে নোঙর করে আছে সারি সারি যন্ত্রচালিত নৌকা। পর্যটকের অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন চালকরা। তবে কিছু সংখ্যক পর্যটক শান্ত জলে ভেসে ভেসে উপভোগ করছেন মেঘ পাহাড়ের মিতালি, যাদের মধ্যে স্থানীয়দের উপস্থিতি বেশি। যারা ঘুরতে আসেন তারা বর্ষার সময়টা চয়েস করবেন, তাহলে আপনার রাঙামাটির প্রকৃত রূপটা দেখতে পাবেন। লেকের পানি আছে, ঝর্ণার পানি আছে, মানে সব দিক থেকেই আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবারের বর্ষায় এখনো প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের। বর্ষার অনুপাতে যে যতটুকু থাকার দরকার সেরকম প্রত্যাশা আমরা পাচ্ছি না আর কি। আশা করছি সামনের দিকে বৃষ্টিও বাড়বে, বর্ষার শেষে আমাদের টুরিস্টের আগমন আরও বাড়বে। হ্রদ পাহাড়ের মিতালি উপভোগ করতে প্রতি বছর রাঙামাটি ভ্রমণ করেন ৫ লাখের বেশি পর্যটক। সময় সংবাদ, রাঙামাটি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত চীনে টানাটানিতে ঝুলে আছে তিস্তা মহাপরিকল্পনা। থমকে মোংলা বন্দর সম্প্রসারণের কাজ। কূটনৈতিক বিচক্ষণতায় প্রকল্প বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। কেন আসছেন এখানে? কে আসছে? কেন বাচ্চাকে নিতে? সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে অবাধে ব্যবহার। প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে জমা হয় না পরিবহন পুলে। গাড়ির প্রকৃত সংখ্যাও জানে না অধিদপ্তর। এবার 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতারক। চট্টগ্রামের খাতুনগঞ্জে 38 বছরের ব্যবসায়ীদের হাজার কোটি টাকা লোপাট। অবৈধ ডিওর কারণে থামছে না প্রতারণা, দাবি পুলিশের। কুশিয়ারার পানিতে ভাসছে জকিগঞ্জ। সিলেটে কেন্দ্র ডুবে থাকায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা। উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে ফিরবেন জাফর সাদিক। ধন্যবাদ তাজনীন। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।